শুভ সকাল। আজ 22 পৌষ 1427, 6 জানুয়ারি 2021 প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020 উদযাপন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গণভবন প্রান্তে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি প্রার্থনা করছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি। মঞ্চে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, মাননীয় সংসদ সদস্য এবং রিক্রুটিং এজেন্টদের সংগঠন বাইরার সাবেক সভাপতি জনাব বেনজির আহমেদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহান স্থপতি, বাংলার ও বাঙালির ইতিহাসের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা অবনত চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদকে এবং 15 আগস্ট ইতিহাসের বর্বরতম হত্যাকাণ্ডের শিকার মহিষী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যবৃন্দ সহ সকল শহীদানদের। সুধীমণ্ডলী, আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020-এর প্রতিপাদ্য মুজিব বর্ষের আহ্বান দক্ষ হয়ে বিদেশ যান। এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ডক্টর আহমেদ মনিরুস সালেহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনুষ্ঠানের সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমেদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির মাননীয় সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মাননীয় সংসদ সদস্য এবং বাইরার সাবেক সভাপতি জনাব বেনজির আহমেদ, গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মানিত সচিব মহোদয় সহ এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সচিববৃন্দ, সম্মানিত সকল অতিথি, এক্সেলেন্সিস ফ্রম ডিফারেন্ট এম্বাসিস ইন বাংলাদেশ, গণমাধ্যমের প্রিয় সহকর্মীবৃন্দ, ভদ্র মহিলা ও মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল and happy new year. অভিবাসী কর্মী এবং তাদের পরিবারের সামগ্রিক কল্যাণ ও অধিকার সুরক্ষার জন্য প্রতি বছর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়ে থাকে। অভিবাসন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হিসেবে স্বীকৃত। ক্ষুধা দারিদ্র মুক্ত যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বপ্নের বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূর প্রসারী রাজনৈতিক দর্শন আর সময়োপযোগী দিক নির্দেশনায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে বৈদেশিক কর্মসংস্থান সেক্টর। মুজিব বর্ষে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপনের এই মহতী আয়োজনে বাংলাদেশের সকল অভিবাসী কর্মী এবং শ্রম অভিবাসনের সাথে যুক্ত সকল অংশীজনের পক্ষ থেকে সেই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সম্মানিত সুধীবৃন্দ, অভিবাসন, বিশেষ করে শ্রম অভিবাসনের আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি বলিষ্ঠ নাম। আমরা গর্বের সাথে স্মরণ করতে পারি সুষ্ঠু, নিরাপদ, নিয়মিত ও নিয়মতান্ত্রিক অভিবাসনের জন্য জাতিসংঘ কর্তৃক গৃহীত গ্লোবাল কমপ্লিট ফর মাইগ্রেশনের প্রাথমিক ধারণা দিয়েছিলেন আমাদের আজকের প্রধান অতিথি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অভিবাসী দিবসের আজকের এই আয়োজনে তার সানুগ্রহ উপস্থিতি নিরাপদ শ্রম অভিবাসের জন্য নিবেদিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এই সেক্টরে কাজ করা সকলের জন্য নিরন্তর অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন বাংলাদেশের জন্য মূল্যবান রেমিটেন্স প্রদানকারী প্রবাসী ভাই ও বোনদের প্রতিনিধিরা।
উপস্থিত আছেন বাংলাদেশের শ্রম অভিবাসন প্রক্রিয়ার সাথে যুক্ত বিভিন্ন অংশীজন। অভিবাসন ব্যবস্থাপনায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন দর্শনের আলোকে অবলম্বন করছি হোল অফ গভর্নমেন্ট এবং হোল অফ সোসাইটি তথা সমগ্র সরকার ও সমগ্র সমাজ অ্যাপ্রোচ। নিউ নর্মাল বা নতুন বাস্তবতায় বাঙালি অপরাজয় মনোবল আর সোনার বাংলা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার নিয়ে আমরা এদেশের শ্রম অভিবাসনকে উন্নয়নের অন্যতম হাতিয়ার হিসেবে সুসংহত করব, নিশ্চিত করব সেফ, অর্ডারলি, রেগুলার এন্ড রেসপন্সিবল মাইগ্রেশন। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী এবং সমগ্র জাতির কাছে এই হচ্ছে আমাদের অঙ্গীকার এবং সেই প্রত্যয় থেকেই আমাদের দীপ্ত স্লোগান মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। এই মুহূর্তে আয়োজনের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের হৃদয় নিংড়ানো আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, একই সাথে অভিনন্দন। আজকের এই 6 জানুয়ারি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের যুগপূর্তির। আমি এইটুকু বলে এবং সকলকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। এখন অনুষ্ঠানের সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপিকে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, His Excellency Ambassador of Italy, His Excellency the High Commissioner of Brunei, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত আমাদের প্রিয় প্রবাসী ভাই বোনেরা, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ও হ্যাপি নিউ ইয়ার। মুজিব বর্ষের আন্তর্জাতিক অভিবাসী দিবস 2020 উদযাপনের এই লগ্নে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি জাতীয় 4 নেতা সহ মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালের 15 আগস্টের কালো রাত্রিতে শাহাদত বরণকারী বঙ্গবন্ধুর পরিবার সদস্য সহ অন্যান্য সকল শহীদকে। আপনারা জানেন, স্বাধীনতার পরপর বৈদেশিক কর্মসংস্থানের জন্য বঙ্গবন্ধুর উদ্যোগের ধারাবাহিকতায় প্রবাসী কল্যাণ দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টি সহ প্রবাসী কর্মীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। করোনার সংকটময় সময় আমাদের মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় ও বেসরকারি অংশীজনের সাথে সমন্বিতভাবে নানাবিধ কার্যক্রম গ্রহণ করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশে বিদেশে প্রবাসী কর্মীদের ত্রাণ সহায়তা প্রদান, দেশে থাকা দুস্থ কর্মীদের প্রত্যাবাসনের সহযোগিতা প্রদান, বিদেশে প্রত্যাগত কর্মীদের রিইন্টিগ্রেশনের জন্য ঋণ প্রদান ও সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণ, কোভিড আক্রান্ত ও মৃত্যু প্রবাসী কর্মীদের জন্য বিশেষ অনুদান, দক্ষতা উন্নয়ন ও দেশে বিদেশে অবস্থানরত কর্মীদের পূর্ণ প্রশিক্ষণ প্রদান, বিদেশগামী কর্মীদের কোভিড টেস্ট ফি 300 টাকায় কমানো, নতুন শ্রম বাজার খোলা, বিদ্যমান বন্ধ ও পুরনো শ্রম বাজার সংরক্ষণ এবং উন্মুক্তীকরণ, এই কাজগুলি আমরা করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী দক্ষতা উন্নয়ন সহ দেশে বিদেশে আমাদের প্রবাসী ভাই বোনদের সুবিধার জন্য আরো অনেক প্রোগ্রাম হাতে নেওয়া হচ্ছে, যা সময় স্বল্পতার কারণে আমি এখানে এখন বলছি না। মাননীয় প্রধানমন্ত্রী, প্রবাসী কর্মীদের প্রেরিত রেমিটেন্সের উপর আপনার নির্দেশনায় 2% হারে নগদ প্রণোদনার ফলে 2019-20 অর্থ বছরের রেকর্ড $18.2 বিলিয়ন রেমিটেন্স এসেছিল, যা গত অত বছরের তুলনায় প্রায় 11% বেশি। করোনার সময়ও রেমিটেন্স প্রবাহের ঊর্ধ্বগতি কমে নাই।
রেমিটেন্স প্রবণতা আরো বৃদ্ধি করা হলে আমার বিশ্বাস রেমিটেন্স দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির আরো জোরালো ভূমিকা পালন করতে পারে, যেটা আমাদের আশা। মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশগামী ও বিদেশ ফেরত কর্মীদের অভিবাসন ও পুনর্বাসন ঋণ বিতরণ করছে। ইতিমধ্যে এই ব্যাংকের মাধ্যমে আপনার বরাদ্দকৃত 500 কোটি টাকা, ওয়েজ আর্নার্স কল্যাণ ব্যাংকের তহবিল থেকে 200 কোটি টাকা সহ মোট 700 কোটি টাকার ঋণ প্রদান করা হচ্ছে। আপনার স্বপ্ন গড়া এই ব্যাংককে আরো বেশি সেবামূলক বা সেবা বান্ধব করার জন্য মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, গত বছরের আন্তর্জাতিক অভিবাসী দিবসে অনুষ্ঠানে আপনি বিদেশগামী কর্মীদের শতভাগ বাধ্যতামূলক বীমা কার্যক্রম উদ্বোধন করেছিলেন। ইতিমধ্যে প্রায় 2 লক্ষ অভিবাসী কর্মী ভর্তুকি মূল্যের এই বীমা পলিসি গ্রহণ করেছেন। আপনি জেনে খুশি হবেন, আমরা এটিকে আরো প্রবাসী বান্ধব করার উদ্যোগ গ্রহণ করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের সন্তানের পড়াশোনার সুবিধার্থে এই মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের অর্থায়নে বিশ্বের কয়েকটি দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এককভাবে কিংবা ক্ষেত্র বিশেষে সংশ্লিষ্ট দেশের কোন নেতার সাথে যৌথ নামে স্কুল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন মুজিব বর্ষের মন্ত্রণালয়ের যে স্লোগান আমরা নির্ধারণ করেছি, মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান। করোনার পরবর্তী আন্তর্জাতিক শ্রমবাজার দক্ষ শ্রমিক প্রেরণ করে আমরা নিরাপদ শ্রম অভিবাসন নিশ্চিত করার জন্য অঙ্গীকারবদ্ধ। এর সাথে আমি এটাও বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, যে আমাদের যে চিন্তা ভাবনা এই রেমিটেন্সের ব্যাপারে, এটার ঊর্ধ্বগতি যে আমরা ধরে রাখতে পারি, এখানে কিন্তু দক্ষতাই হলো মূল। মাননীয় প্রধানমন্ত্রী, সকলের জন্য করোনা ভ্যাকসিন পাওয়ার দাবি আপনি ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে উত্থাপন করেছেন। বাংলাদেশি কর্মীদের প্রতি নিয়োগকারী দেশে আস্থা বৃদ্ধির লক্ষ্যে প্রবাসী কর্মীরা যেন এই ভ্যাকসিন অগ্রাধিকার ভিত্তিতে পায়, এই বিষয়ে আমি আপনার সদয় নির্দেশনা কামনা করছি। সুধী মণ্ডলী, আমরা বিশেষভাবে কৃতজ্ঞ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে আগুয়ান বাংলাদেশের কান্ডারি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। তিনি এই করোনা মহামারীর কালেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুরোধে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি উপস্থিত হয়েছেন আমাদের এই আয়োজনে। এটা আরেকটি কথা প্রমাণ করে যে আমাদের যে প্রবাসী ভাইরা যারা দেশে বাইরে আমাদের জন্য যে দেশের জন্য যা করে যাচ্ছেন, এটার স্বীকৃতিও আর উনাদের প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বিশেষ একটা ফিলিং আছে, ওটাই এখানে প্রমাণ করছে। একই সাথে উপস্থিত সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। নতুন বছরের আমাদের জন্য সুস্থ সুন্দর হবে, এই আস্থা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সুধীবৃন্দ, অনুষ্ঠানের এর পর্যায়ে প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক ও সিআইপি ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষাবৃত্তির চেক এবং সিআইপি ক্রেস্ট সনদ প্রদান করবেন মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এ পর্যায়ে শিক্ষাবৃত্তির চেক ও সিআইপি ক্রেস্ট ও সনদ প্রদান করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি করোনা ভাইরাসের কারণে নিজে সরাসরি উপস্থিত হতে পারলাম না, এটা অত্যন্ত দুঃখিত। তবে ডিজিটাল বাংলাদেশ করেছি, কাজে তার মাধ্যমেই আপনাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হতে পেরেছি। আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এবং
আমি এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে শিক্ষাবৃত্তির চেক, সিআইপি ও সনদ প্রদানের জন্য অনুমতি প্রদান করছি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। শিক্ষাবৃত্তির চেক গ্রহণের এই পর্বে আমি সবার প্রথমে অনুরোধ করছি আবরার বিন সায়েদকে তার শিক্ষাবৃত্তির চেক গ্রহণের জন্য। সে পিএসসি ক্যাটাগরিতে এই বৃত্তি প্রাপ্ত হচ্ছে। তার পিতা আবু সায়েদ সৌদি প্রবাসী। এবারে চেক গ্রহণ করবে হালিমা আক্তার। সে স্নাতক ও সম্মান ক্যাটাগরিতে বৃত্তিপ্রাপ্ত। তার পিতা মৃত জয়নুল আবিদিন। এবারে সিআইপি ক্রেস্ট ও সনদ গ্রহণ করবেন বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান। সিআইপি ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান, বাংলাদেশে বৈধ চ্যানেলে যিনি সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী। এবারে মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই করোনা মহামারীতে আপনারা আমাদের সাথে দাঁড়িয়ে যেভাবে সহযোগিতা করেছেন সেই জন্য প্রবাসী পক্ষ থেকে আপনাকে এবং আপনার মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান। এরপর সিআইপি ক্রেস্ট ও সনদ গ্রহণ করবেন বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশী মোসাম্মদ জেসমিন আক্তার। সিআইপি ক্রেস্ট ও সনদ গ্রহণ করবেন মোসাম্মদ জেসমিন আক্তার। সনদ ক্রেস্ট গ্রহণ করলেন মোসাম্মদ জেসমিন আক্তার। এবারে বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশী জনাব কল্লোল আহমদ সিআইপি ক্রেস্ট ও সনদ গ্রহণ করবেন। সিআইপি ক্রেস্ট ও সনদ গ্রহণ করছেন জনাব কল্লোল আহমদ। শিক্ষাবৃত্তির চেক এবং সিআইপি ক্রেস্ট ও সনদ প্রদান পর্ব শেষ হল। সম্মানিত সুধী, আমরা উপনীত হয়েছি এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষণে। এখন ভাষণ প্রদান করবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ার মহতী লক্ষ্যে ইতোমধ্যে মধ্যম আয়ের দেশের পর্যায়ে উত্তরণের সফল রাষ্ট্রনায়ক, যার সাহসী নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান
ও দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং এই অনুষ্ঠানের সভাপতি, উপস্থিত যারা আমাদের অভিবাসী যাদের প্রতিনিধিরা রয়েছেন এবং উপস্থিত বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম। সমস্ত সুধীমণ্ডলীকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের যারা প্রবাসী ভাই বোনেরা কাজ করছেন বা অবস্থান করছেন, তাদের সবাইকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা পাসপোর্ট পেয়েছি, আত্মপরিচয় পেয়েছি, একটি রাষ্ট্র পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই জাতীয় চারণিতার প্রতি, ৩০ লক্ষ শহীদের প্রতি, ২ লক্ষ মা বোনের প্রতি। ৭৫-১৫ই আগস্ট আমাদের জন্য একটি কালো দিবস। সেই দিন আমরা হারিয়েছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন। তাকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সাথে আমি হারাই আমার মা, আমার ৩ ছোট ভাই, আমার চাচা সহ অনেক পরিবার পরিজন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। অনেক সংগ্রামের পথ পাড়ি দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে আমরা স্বাধীনতা পেয়েছি। জাতির পিতাই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নও করে গেছেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলছিলেন, খুব অল্প সময় হাতে পেয়েছিলেন। কিন্তু একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলা যা যা করণীয় তার সব ভিত্তিটাই তিনি তৈরি করে দিয়ে গিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য যে বাংলাদেশকে উন্নত করা, বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতির মাধ্যমে তাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা উপহার দেওয়া এবং ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সমাজ গড়ে তুলে এদেশের মানুষকে সুন্দর জীবন দেওয়ার যে স্বপ্ন, তা তিনি পূরণ করে যেতে পারেননি, কারণ 15ই আগস্টের এই হত্যাকাণ্ডের কারণে। কিন্তু তার আদর্শ আজও আমাদের মাঝে রয়েছে। আমাদের বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বা অর্থনীতির ক্ষেত্রে আমাদের প্রবাসী যারা, বিশেষ করে তারা আমাদের প্রতিটি ক্ষেত্রে, আমাদের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আমাদের অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে বিরাট অবদান রেখে যাচ্ছেন। এমন একটা সময় ছিল বাংলাদেশে যে আমাদের কর্মসংস্থানের যথেষ্ট অভাব ছিল। আমাদের যুব সমাজ বা যারা কর্মক্ষম, তারা কাজ খুঁজে পেত না, তখন তাদেরকে বিদেশেই পাড়ি দিতে হয়েছে। আর এই পাড়ি দিতে যে অনেকে সুষ্ঠুভাবে বিদেশে যেতে পেরেছেন, অর্থ উপার্জন করতে পেরেছেন, আবার অনেকে তা পারেননি, ধোঁকায় পড়ে নিজের জীবনটাও নষ্ট হয়েছে। এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে। তবে 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকারে আসে, তখন থেকেই আমরা প্রবাসীদের কল্যাণে যেমন কাজ করেছি, পাশাপাশি আমরা দেশের ভিতরে কর্মসংস্থানেরও ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আর সবথেকে গুরুত্বপূর্ণ হলো যারা বিদেশে যাবে তাদের কর্মক্ষম করে গড়ে তোলা, তাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া, তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে কে কি কাজ করবেন সেই কাজে একটা যোগ্যতা অর্জন করা, যাতে করে বাইরে যেয়ে তাদেরকে কোনো বিপদে পড়তে না হয়, সেই দিকে আমরা বিশেষভাবে পদক্ষেপ নিয়েছি এবং ব্যবস্থাও আমরা নিয়েছি। তারপরেও আরেকটা কাজ আমি করে দিয়েছিলাম, সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি এই কারণে যে যারা বিদেশে যাবে, আমি দেখেছি যে তারা ধোঁকায় পড়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর টাকা খরচ করতে যেয়ে ভিটে মাটি জমি জিরে সব বিক্রি করে অথবা বন্ধক রাখে। কিন্তু যে সোনার হরিণ ধরবার জন্য বিদেশে ছোটে, সেখানে যে দেখে যে হয়তো সেই বেতনও পাচ্ছে না, আরো বাণিজ্যত জীবনযাপন করতে হচ্ছে। একদিকে যেমন নিজেদের সম্পত্তি হারানো, অপরদিকে সেখানে যে উপযুক্ত কাজের অভাব, এই ধরনের অবস্থাও তাদের আমরা দেখেছি। কারণ আমি যখনই বাইরে গিয়েছি, বিদেশে গিয়েছি, আমি আমাদের যারা প্রবাসী তাদের সঙ্গে সবসময় আমি দেখা করা, কথা বলা বা তাদের সুবিধা অসুবিধাগুলি জানার চেষ্টা করেছি। সেই থেকে তাদের সমস্যাগুলি আমাদের জানা আছে।
আর প্রবাসী যারা বিদেশে কাজ করে অর্থ প্রেরণ করতেন তাদের একটা কল্যাণ ফান্ড, আমি যখন প্রথম জাতীয় সংসদের সংসদ নেতা হিসেবে সংসদে আমি যখন প্রথম নির্বাচিত হয়ে আসি, আমি বিরোধী দলে ছিলাম। তো বিরোধী দলে থাকতেই আমি দেখেছি যে সেই টাকাটা কখনো প্রবাসীদের কল্যাণে ব্যয় হতো না, সেটা আমাদের সংসদ সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হতো যা যা নিজের এলাকায় স্কুল করার জন্য। এবং আমি তা প্রতিবাদ করেছিলাম যে টাকাটা আমাদের প্রবাসীরা পাঠায়, এটা তাদের কল্যাণে ব্যয় হবে, তাদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য ব্যয় হবে, বা প্রবাসের যারা যেখানে আমাদের অধিক সংখ্যক প্রবাসী বসবাস করে তাদের ছেলেমেয়েদের জন্য স্কুল তৈরি করে দিতে হবে এবং তাদের জন্য এটা ব্যয় হবে। আমরা 96 সালে সরকার আসার পর থেকে আমরা এর পরিবর্তন নিয়ে আসি এবং এখন আপনারা দেখেছেন যে আমরা প্রবাসীদের ছেলেমেয়েদের তাদের যেমন শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে, যারা অধিক রেমিটেন্স দিচ্ছেন তাদেরকে ক্রেস্ট দেওয়া হচ্ছে, সম্মাননা দেওয়া হচ্ছে, যারা বিনিয়োগ করছে তাদের সম্মাননা দিয়ে একটা স্বীকৃতি দেওয়া হচ্ছে। তো তাদের অবদানটাকে আমরা যথাযথ মর্যাদা দিই। আর প্রবাসে কেউ কাজ করতে করতে কেউ যদি মৃত্যুবরণ করে তাদেরকে নিয়ে আসা, সেই খরচটাও আমরা দিয়ে থাকি। এবং সেই সাথে বিশেষ করে কোনো পরিবার যখন দুস্থ হয় বা কেউ মৃত্যুবরণ করে তার পরিবারকে আর্থিক সহায়তা এখান থেকে দেওয়া হয়ে থাকে। যে কল্যাণ ফান্ডগুলি আমরা এখন জনগণের কল্যাণেই আমরা ব্যয় করছি, এবং এই কল্যাণ ফান্ডের কিছু টাকা আর সরকারের পক্ষ থেকে 400 কোটি টাকা দিয়েই আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক তৈরি করে দিয়েছি। যারা বিদেশে যাবেন, প্রবাসে যাবেন, আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার, সেখানে তারা নিবন্ধন করতে পারেন। আর এই ব্যাংকের থেকে তাদের যখন একটা চাকরি হবে তারা যাবেন, কোথায় চাকরি হচ্ছে, সঠিকভাবে হচ্ছে কিনা, সঠিক বেতন পাবেন কিনা, তাদের সেই নিরাপত্তার বিষয়টা দেখা, পাশাপাশি তারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে যেতে পারবে, খুব স্বল্প সুদে তাদের ঋণ দেওয়া হয় এবং তারা এই টাকাটা ব্যাংকেই পাঠিয়ে তার ঋণ শোধ করতে পারবে, জমি জমা বিক্রি বা বন্ধক রাখা লাগবে না। এটা আমি বারবার বলেছি, এখনো আমি বলবো যে যারা যেতে চান তারা কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ পেতে পারেন। এই করোনা ভাইরাস মোকাবেলা করবার জন্য আমরা যেমন প্রণোদনা দিচ্ছি সমস্ত জায়গায়, আমরা এই বিশেষ ব্যাংকের জন্য আলাদা 500 কোটি টাকা রাখা হয়েছে, 200 কোটি টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, এর বাইরে এই 500 কোটি টাকা সহ প্রায় 700 কোটি টাকার ব্যবস্থা আমরা করে দিয়েছি, যাতে করে প্রবাসীরা কোনো রকম সমস্যা না পড়ে। যে সমস্ত প্রবাসে যারা কাজ হারিয়েছেন তাদের আর্থিক সাহায্য দেওয়া হয়েছে, আবার তাদেরকে ফেরত আনার কোনো ক্ষেত্রে ফেরত আনার জন্য আমরা স্পেশাল বিমান পাঠিয়েও, এয়ারফোর্সের বিমান পাঠিয়েও আমরা তাদেরকে, অথবা আমাদের বিমান পাঠিয়েও তাদেরকে ফেরত আনার চেষ্টা করেছে এবং নিয়ে এসেছে অনেকে। ইতিমধ্যে যারা ফিরে এসেছেন আমি জানি যে অনেকে কাজ হারিয়ে সমস্যা পড়েছেন, তবে তাদের বলবো যে যারা যখন অনেকেই বাইরে কাজ করেছেন তখন বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, কেউ ছোটখাটো ব্যবসা শুরু করেছেন, আর এখনো আপনাদের সে সুযোগ আছে, আপনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের থেকে টাকা নিয়ে নিজেরা ছোটখাটো ব্যবসা করতে পারেন, নিজের পায়ে দাঁড়াতে পারেন। কারণ বাংলাদেশেও এখন অনেক কাজের সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবারে আন্তর্জাতিক অভিবাসী দিবসে যে প্রতিপাদ্য গ্রহণ করা হয়েছে, মুজিব বর্ষের আহ্বান, দক্ষ হয়ে বিদেশ যান, অত্যন্ত চমৎকার একটা প্রতিপাদ্য আপনারা গ্রহণ করেছেন। কারণ এটাই আমার কথা, যেই যখন যাবেন কি কাজ করতে যাচ্ছেন তার উপর ট্রেনিং নিতে হবে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। আর এই দক্ষ করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমরা কিন্তু যথেষ্ট সুযোগ সৃষ্টি করে দিয়েছি। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যেমন ট্রেনিং সেন্টার করে দিচ্ছি, এবং যেমন আপনাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও আছে, তাছাড়া আমাদের যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভিত্তিতেই আমাদের কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু সবাই যদি একটু ট্রেনিং নিয়ে দক্ষতা অর্জন করে বিদেশে যান তাহলে অর্থ বেশি উপার্জন করতে পারবেন, আবার নিজেদের চাকরির নিরাপত্তাটাও থাকবে, সেদিকটা আপনাদের বিশেষ করে দৃষ্টি দিতে হবে। আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি যে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে আমরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলব। ইতিমধ্যে আমরা প্রায় 70টা ছিল, আরও 40টা সম্পন্ন হয়েছে এবং আরও 100টা কারিগরি কেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যাতে নিজের এলাকায় বসে আপনারা প্রশিক্ষণ নিয়ে দক্ষ কারিগর হয়ে যেন বাইরে যেতে পারেন,
যেন সেখানে যে কোনো রকম অপমানজনক অবস্থায় পড়তে না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থাটা করে দিয়েছি। তাছাড়া যে যখন কাজ পাচ্ছেন সে কী কাজে যাচ্ছে তাকে তার উপরও একটু সীমিত আকারে ট্রেনিং দেওয়া হয়। তবে এক্ষেত্রে অনেকেই হয়তো সঠিকভাবে ট্রেনিংটা না নিয়ে কোনো মতো একটা সার্টিফিকেট নিয়ে নেন এবং তারপরে যে বিদেশে যে সমস্যায় পড়েন। আমার মনে হয় এই কাজটা না করে আন্তরিকতার সাথে ট্রেনিংটা নিয়ে গেলে পরে তাহলে আর কেউ বিদেশে যে কোনো হেনস্থার শিকার হবেন না, সেই বিষয়টাও সবাইকে নজর রাখতে হবে এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এই বিষয়ে আরও নজরদারি করতে হবে। আমরা আমাদের যখনই আন্তর্জাতিক পর্যায়ে আমরা কথা বলেছি সবসময় আমাদের প্রবাসী বিশেষ করে অভিবাসী যারা এক একটা দেশে কাজ করে আমরা সেই সব দেশের তাদেরকে এই কথাটাই জানাতে চেষ্টা করেছি যে আমাদের কর্মী যে দেশে যায় তারা তাদের অর্থনীতিতে অবদান রাখছে, তারা তাদের দেশ গড়ায় ভূমিকা রাখছে, কাজে তাদেরও গুরুত্ব অপরিসীম। অর্থাৎ আমার দেশের মানুষ তারা আমার কাছে তারা অনেক সম্মানের, তারা বাইরের যে কোনো রকম অসম্মানে না পড়ুক সেদিকে লক্ষ্য আমরা সবসময় রেখেছি, সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করছি। এমনকি আমি 2016 সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমি আমাদের বিশেষ করে যে অভিবাসীদের অধিকার সম্পর্কে আমরা বক্তব্য রেখেছি এবং এই বিষয়টাও সেখানে তুলে ধরেছি। এটা একটা সমগ্র দেশ মিলে অর্থাৎ গ্লোবাল কম্প্যাক্ট ফর মাইগ্রেশন এটা অনুমোদন করে, এটাও আমরা কিন্তু উদ্যোগ নিয়েছি, সেটা আমরা ব্যবস্থা রেখেছি। কারণ মানুষ যায়, এটা তো আদিকাল থেকে যুগ যুগ থেকেই আছে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানুষ চলমান, কাজেই সেখানে কিন্তু গেলে পরে তার জন্য নিজের কাজটা যে করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই আমরা কিন্তু যথেষ্ট উদ্যোগ নিয়েছি। অর্থনৈতিকভাবে আমাদের দেশ শক্তিশালী হোক, আমরা আত্মমর্যাদাশীল হই, আত্মনির্ভরশীল হই, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। কারণ 75-এর 15 আগস্টের পর যারা ক্ষমতা এসেছিল তারা আসলে বাংলাদেশকে একটা মানে আত্মমর্যাদাশীল বা আত্মনির্ভরশীল করে গড়ে তোলার পরিবর্তে পরনির্ভরশীল করেছিল। এমনকি অন্যের উপরই তাদের জন্য নির্ভরতা বেশি ছিল, যেটা আমাদের জন্য অত্যন্ত অসম্মানজনক। যে কারণে আমি যখনই সরকার এসেছি তখন থেকে আমি প্রচেষ্টা চালিয়েছি যে আমাদের দেশের অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আত্মমর্যাদাশীল হব, আত্মনির্ভরশীল হব। আজকে আমাদের বাজেটে প্রায় আমি বলতে পারি প্রায় 97-98 আমরা নিজেদের অর্থায়ন করতে পারি। আমাদের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বিতা অর্জনের পথে 100টা অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। আমাদের এখানেও কাজের কোনো অভাব হবে না, দক্ষ কর্মী আমাদেরও প্রয়োজন, বিদেশি বিনিয়োগ আসছে, কাজে সেদিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের রেমিটেন্স আমাদের প্রবাসীরা পাঠাচ্ছেন, আমরা তাদেরকে প্রণোদনা দিয়েছি, যার ফলে আজকে রেমিটেন্সের পরিমাণও বেড়েছে, সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে আমি একটা অনুরোধ করব, আমাদের এই শ্রমিক অভিবাসনের সঙ্গে যারা জড়িত, বিশেষ করে রিক্রুটিং এজেন্ট থেকে শুরু করে আমাদের মন্ত্রণালয়, তাদেরকে আমার অনুরোধ, এদেশের মানুষ কিন্তু মানুষ, সেভাবে তাদের মর্যাদা দিতে হবে। আর তাদের জন্য কোনো রকম সমস্যা না হয়। যারা বিদেশে যেতে চায় তাদের কর্মসংস্থান ঠিকমতো হচ্ছে কিনা, তাদের নিরাপত্তা ঠিকমতো আছে কিনা, বিশেষ করে আমাদের মেয়েরা যারা যায় তাদেরও নিরাপত্তার বিষয়টা, এটা সকলকেই লক্ষ্য রাখতে হবে। সেই জন্য এক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা কর্মরত বা বিদেশে কর্মী প্রেরণে যে সমস্ত সংগঠনগুলি আছেন তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব যে আপনাদেরকে দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে হবে, কারণ দায়িত্বটা আপনাদের উপরে পড়তায়। আর আসলে মানুষ অনেক সময় নানা ধরনের কথা চিন্তা করে, ভাবে যে বিদেশে গেলে বোধহয় অনেক অর্থ উপার্জন করবে,
সেখানে কিছু কিছু দালালের খপ্পরেও অনেকে পড়ে অন্ধকার পথে পা বাড়ায়, সেখানেও আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের পরিস্থিতির শিকার হবেন না, দালালদের খপ্পরে পড়বেন না। আমরা প্রতিটি সময় বাংলাদেশে আমরা যে ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তারই মাধ্যমে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধন করার সুযোগ আছে। আর এই নিবন্ধিত যারা যেখানে মানে কাজের সুযোগ হবে তাদেরকে সেখানে প্রেরণ করা হয়, কাজে সেজন্য ধৈর্য ধরতে হবে। কিন্তু যদি আপনারা কারো মানে প্ররোচনায় বিদেশে যে বিপদে পড়েন, সেটা নিজেদের জন্য, পরিবারের জন্য খুবই কষ্টকর, খুবই ক্ষতিকর। কিছুদিন আগে আপনারা জানেন যে লিবিয়াতে কতজনকে জীবন দিতে হলো। এই পরিস্থিতির শিকার যেন আমার দেশের মানুষকে হতে না হয়। এখন আমাদের দেশে কাজেরও যেমন অভাব নেই, খাবারেরও অভাব নেই আল্লাহর রহমতে। কাজে এখন আর এই সোনার হরিণ ধরার পিছনে কেউ দয়া করে অন্ধের মতো ছুটবেন না। আপনারা নিবন্ধন করে তার মাধ্যমে যান, সেটাই আমরা চাই। আমরা প্রবাসী কর্মীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার জন্য আমাদের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি যারা আটকে পড়েছিল তাদের আর্থিক সহায়তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে কিন্তু আমরা দিয়েছি, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ব্যাপারে যথেষ্ট খোঁজ রেখেছে। আর বিশেষ করে এখন করোনা ভাইরাসের কারণে আমি জানি অনেক জায়গায় অর্থনীতি স্থবির হয়ে গেছে, কাজে অনেকেই আজকে করোনার কালে কাজ হারাচ্ছেন। তারপর আমি বলবো যে যারা দেশে ফিরে আসছেন তাদের জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আপনারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বা অন্যান্য ক্ষেত্রে আমাদের প্রণোদনা দিচ্ছি, বা আমাদের কর্মসংস্থান ব্যাংক আছে, আমাদের পল্লী সঞ্চয় ব্যাংক আছে, আমাদের বিভিন্নভাবে আমরা এসএমই ফাউন্ডেশন আছে। আপনারা সেখান থেকে লোন নিয়ে কিছু ব্যবসা বাণিজ্য করতে পারেন, নিজেরা কিছু কাজ করতে পারেন, আপনারা সেটা করতে পারবেন, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। কাজে এখানে হতাশ না হয়ে আপনারা পূর্ণ উদ্যমে আবার নিজেরাই নিজের দেশে কাজ করেন। আমাদের বড় বড় মেগা প্রজেক্টের কাজ কিন্তু অব্যাহত আছে, সেখানে আমাদের বহু কর্মী সেখানে তারা কাজ পেয়েছে, তাদেরও অভিজ্ঞতা অর্জন করেছে তারা। এবং আজকে এই সমস্ত যেমন পদ্মা সেতু বলেন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বা মেট্রো রেল, অথবা চট্টগ্রাম কর্ণফুলী রেল থেকে শুরু করে যে সমস্ত কাজগুলি হচ্ছে বা বিদেশি বিনিয়োগ হচ্ছে, সেখানে যারা কাজ করছে তারাও কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চয় করছে, এবং এই অভিজ্ঞতা থেকে দেশেও যেমন আরো নতুন কাজ সুযোগ সৃষ্টি হবে, বিদেশেও কাজের সুযোগ তারা পাবেন। কাজে সেই দিকে আমি বলবো যে প্রত্যেকেই নিজেদের মানে নিরাপত্তার কথাটা সব বা পরিবারের কথাটা সবসময় চিন্তা করবেন। আর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের বিদ্যমান নীতিমালা অনুযায়ী শুধুমাত্র বৈধ ও নিবন্ধিত অভিবাসী মৃত কর্মী পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হতো। করোনা পরিস্থিতি বিবেচনায় আমরা এখন করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করে, তারা নিবন্ধিত হোক বা অনিবন্ধিত হোক, যারাই করোনা ভাইরাসে মারা যাচ্ছে তাদেরকেই আমরা, সেই পরিবারদেরকেই আমরা ৩ লক্ষ টাকা করে এটা করোনা ভাইরাসের কারণে পুনর্বাসনের জন্য দেওয়া হচ্ছে। সে প্রণোদনাটা দেওয়ার ব্যবস্থা আমাদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের নীতিমালায় নেওয়া হয়েছে, কারণ করোনা ভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত অবশ্যই তাদের আমাদের দেখতে হবে। আর 2019 সালে আমরা বিশেষ বিমার স্কিমও উদ্বোধন করেছি, যারা বিদেশগামী তাদের নামমাত্র প্রিমিয়ামে বিদেশ যাওয়ার জন্য আমরা বিমা দিচ্ছি। আমরা একটা হিসেব নিয়েছি পৃথিবীর কোন কোন দেশে আমাদের কর্মীরা আছে, অভিবাসী বেশি। 10,000-এর বেশি যে সমস্ত দেশে অভিবাসী আছে, সেখানে আমরা একটা শ্রম উইং খুলে দিচ্ছি। এই কারণে দিচ্ছি যে তাদের কোনো সমস্যা হলে তারা যেন সেখানে যেতে পারে, সমস্যাগুলি সমাধান করতে পারে। এবং যেখানে বেশি কর্মী, আমরা বিভিন্ন জায়গায় আমাদের নিজেদের চ্যান্সেলরি ভবন করছি। এই চ্যান্সেলরি ভবনে আমাদের কর্মীরা যাতে বসতে পারে বা সেখানে তাদের সমস্যাগুলি সমাধান হতে পারে, তার জন্য বিশেষ ডেস্ক এবং তাদের বসার ব্যবস্থা সেভাবেই আমরা প্ল্যান করে কিন্তু বিল্ডিংগুলি তৈরি করে দিচ্ছি। অর্থাৎ প্রবাসীদের সব রকম সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমি সবসময় এটি মনে করি যে আমাদের অর্থনীতিকে সচল রাখা, আমাদের ফরেন রিজার্ভ বাড়ানো, এক্ষেত্রে
প্রবাসীদের যথেষ্ট অবদান রয়েছে। এখন আমি বলবো যারা অভিবাসী রয়েছেন, দীর্ঘদিন বিদেশে আছেন, প্রবাসে আছেন, দেশে বিনিয়োগ করতে পারেন, বিনিয়োগের ব্যাপক সুযোগ আমরা আমার ডিজিটাল ডিভাইস তৈরি করা বা ডিজিটাল যে কোনো ইকুইপমেন্টস তৈরি করা বা বিভিন্ন ধরনের বিনিয়োগের ক্ষেত্রে বিদেশিরা যেমন আসছে, আমাদের প্রবাসীরাও কিন্তু আজকে দেশে এসে বিনিয়োগ করতে পারেন। আমি প্রবাসীদের জন্য এনআরবি ব্যাংক 3টা ব্যাংকের অনুমোদন দেওয়া হয়েছে, 3টা ব্যাংকও কার্যকর আছে, কাজে বিভিন্নভাবে আমরা সুযোগ সৃষ্টি করে দিয়েছি। আর আমরা সবসময় এটাই চেষ্টা করি, যেমন রেমিটেন্স যারা পাঠাবেন পাঠানোর খরচও আমরা কমিয়ে দিয়েছি, আর আমরা তো 2% করে সেখানে বিশেষ প্রণোদনাও দিচ্ছি, যার ফলে আপনার বৈধ পথে পাঠালে পরে টাকাটা সরাসরি আসবে। আর এখন এখানে অনলাইনে অথবা বিভিন্ন মাধ্যমে টাকা পাঠানো খুব সহজ হয়ে গেছে, আমরা সহজ করে দিয়েছি। বিনিয়োগ যারা করবেন তাদেরও অর্থ আনা নেওয়া এটাও সহজ করে দেওয়া হয়েছে। কাজে সেভাবে আমি মনে করি আপনারা কাজ করে যাবেন, যাতে আমাদের দেশের মান মর্যাদা এবং আপনার নিজের সম্মানটাও জন্য বজায় রাখে, এবং যারা কর্মী প্রেরণ করবেন তারা এ ব্যাপারে সচেতন হবে। সে কথা আমি বলে আজকে সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আজকে যাদেরকে আপনারা শিক্ষাবৃত্তি দিয়েছেন সেজন্য ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। আর সিআইপি মর্যাদা প্রদান করা হয়েছে এ পর্যন্ত প্রায় 155 জনকে, সেজন্য তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা এই মর্যাদায় আজকে ভূষিত হয়েছেন। যার দেশে বিদেশে আপনাদেরও মর্যাদা বৃদ্ধি পাবে, বাংলাদেশের মর্যাদাও বৃদ্ধি পাবে। যাক, আমি এটুকুই বলবো, বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে। আর তার জন্য আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও নিয়েছি। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, হয়তো আমরা যেভাবে করতে চেয়েছিলাম সেভাবে আমরা পারিনি, কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ পৌঁছে দেব। ইতিমধ্যে 99% মানুষ বিদ্যুৎ পেয়েছে। আর সেই সাথে বাংলাদেশে একটি মানুষও গৃহহারা থাকবে না। যাদের ভূমি নাই, গৃহ নাই, তাদের আমরা নিজেরা ঘর করে দেব। মুজিব বর্ষে এটাই আমাদের অঙ্গীকার যে এই বাংলাদেশে কোনো মানুষ গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না, তাদের একটা ঠিকানা থাকবে, তাদের একটা মর্যাদাপূর্ণ জীবনযাপন যাতে করতে পারে সেই ব্যবস্থা আমরা করে দেব। সেই সাথে পরিবেশ রক্ষার জন্য ব্যাপক হারে বৃক্ষরোপণ থেকে শুরু করে পরিবেশ রক্ষার আমরা ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি, এবং করোনা ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা মেনে যতটুকু সমাবেশ না করে যতটুকু কর্মসূচি পালন করা আমরা করছি। 2021 সাল 2020 জাতির পিতার জন্মশতবার্ষিকী, 2021 স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি একটি দেশের স্বাধীনতার জন্য, এটা আমাদের একটা বিরাট অর্জন। কাজী সেই সুবর্ণ জয়ন্তীও আমরা সেভাবেই উদযাপন করব। কিন্তু করোনা ভাইরাস আমাদেরকে একটু বাধাগ্রস্ত করেছে, তারপরেও আমরা ডিজিটাল পদ্ধতিতে স্বাস্থ্য সুরক্ষা মানে যতটুকু আয়োজন করার আমরা তা করে যাব। কাজী স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ, এই সময় আপনাদের এই অভিবাসীদের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে চলুন, এই কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।